লাস্ট দিন আমরা দেখেছিলাম মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য অক্টাহেড্রাল অ্যান্ড দ্য টেট্রাহেড্রাল সিচুয়েশন। আজকে আমরা অন্য আরও একটা জিওমেট্রির ক্ষেত্রে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম কীরকম হতে পারে সেটা আমরা একটু দেখে নেব। সো লেট আস স্টার্ট দ্য molecular orbital energy level diagram for square planar complexes. সো প্রথমেই আগে তাহলে আমাদের যেটা দেখতে হবে, এখানেও আমাদের লিগ্যান্ডের যে লিগ্যান্ড গ্রুপ অরবিটালগুলো সেগুলো আমাদের আগে চুজ করতে হবে। তার জন্য যেটা প্রয়োজন যে মেটালের ওপর কি কি সিমেট্রি অরবিটাল অ্যাভেলেবল ফর বন্ডিং। সো মেটাল অরবিটালস available for bonding in square planar complexes. সো আগে আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। স্কোয়ার প্লেনার কমপ্লেক্স বলতে আমরা এই ধরনের একটা কমপ্লেক্সের কথা বুঝে থাকি যেখানে স্কোয়ার প্লেনের চারটে ভার্টেক্স চারটে লিগ্যান্ড কোঅর্ডিনেট করছে টু দ্য মেটাল। সো যদি আমরা অ্যাভেলেবল মেটাল অরবিটাল এবং তার সিমেট্রি সেগুলো কনসিডার করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম। আমরা যদি একটুখানি কোঅর্ডিনেটস গুলো স্পেসিফাই করি, সো দিস আর এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, সো নট কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো, দিস ইজ জেড অ্যাক্সিস। তো তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে প্রথম যে অরবিটালটা মেটাল অরবিটাল অ্যাভেলেবল ফর বন্ডিং উইথ দ্য লিগ্যান্ড অরবিটাল, সো দ্যাট ইজ এস অরবিটাল। তার কারণ এস অরবিটাল সিন্স ইট ইজ স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, সো ইট ইজ অ্যাভেলেবল ফর বন্ডিং উইথ দ্য লিগ্যান্ড অরবিটাল। সো মেটাল এস অরবিটাল এবং তার সিমেট্রি হচ্ছে A1G, আমরা আগেও দেখেছি এটা। সেকেন্ড যেটা আমাদের অ্যাভেলেবল, দ্যাট ইজ TX এবং TY। এখানে মাইন্ড ইট, আমরা কিন্তু এখানে এই যে দুটো অরবিটাল এঁকেছি সেটা কিন্তু আমাদের অ্যাক্সিস ফলো করে এখানে আঁকিনি, আমি আমার আঁকার সুবিধের জন্য শুধুমাত্র এই দুটোকে দেখিয়েছি। সো ওয়ান ইজ PX এবং অ্যানাদার ইজ PY। আচ্ছা, এর সিমেট্রিটা আমি একটু পরে আসছি। থার্ড যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের that is a dx square minus y square orbital। এটাও আমরা জানি যে অ্যালং অ্যাক্সিস অরবিটাল এবং এর লোবগুলো প্রজেক্টেড অ্যালং দ্য এক্স অর ওয়াই অ্যাক্সিস। সো dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, এবং আমরা এর আগে দেখেছি যে এটার সিমেট্রি হচ্ছে B1G। এখন এইটার সিমেট্রি আমাদের কনসিডার করা বাকি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনটে যে পি অরবিটাল মেটালের, সেই তিনটে পি অরবিটাল এরা কিন্তু আর একইভাবে মানে অন্যান্য কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখেছি অক্টাহেড্রালের ক্ষেত্রে PX, PY এবং PZ তিনটেই লিগ্যান্ড অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেহেতু লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে অ্যালং এক্স, ওয়াই অর জেড অ্যাক্সিস বরাবর।
কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড যেহেতু এক্স বা ওয়াই এক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে আমাদের অ্যাটলিস্ট আঁকা অনুযায়ী, তাহলে যেহেতু জেড এক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে না, সো পিএক্স পিওয়াই লিগ্যান্ডের সঙ্গে যেভাবে ইন্টারেক্ট করবে অবভিয়াসলি পিজেড সেরকম ভাবে ইন্টারেক্ট করতে পারবে না। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিউ টু ডিফারেন্স ইন টার্মস অফ বন্ডিং, তাহলে পিএক্স পিওয়াই যেভাবে বিহেভ করবে সিমেট্রি ওয়াইজ, পিজেড কিন্তু সেভাবে বিহেভ করবে না। ফলত আমরা যেটা দেখতে পাই যে এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে যে ট্রিপল ডিজেনারেট পি অরবিটাল, দ্যাট মিনস পিএক্স পিওয়াই এবং পিজেড, তার ডিজেনারেসি কিন্তু লিফট আপ একটা ফর্ম করে ডাব্লিউ ডিজেনারেট সেট অফ অরবিটাল, যার মধ্যে থাকে পিএক্স এবং পিওয়াই যারা লিগ্যান্ডের সঙ্গে একভাবে ইন্টারেক্ট করে, আর একটা সিঙ্গল ডিজেনারেট অরবিটাল যেটাকে আমরা বলছি দ্যাট ইজ পিজেড, যেটা লিগ্যান্ডের সঙ্গে ডিফারেন্ট ওয়ে ইন্টারেক্ট। সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো এখানে আমাদের যে ট্রিপলি ডিজেনারেট অরবিটাল, দ্যাট মিনস পিএক্স পিওয়াই এবং পিজেড, সেটা কিন্তু আর ডিজেনারেট থাকবে না ইন দ্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স এনভায়রনমেন্ট। তারা কিন্তু দুটো ভাগে স্প্লিট করে যাবে, একটা হচ্ছে ডাব্লিউ ডিজেনারেট, একটা হচ্ছে সিঙ্গলি ডিজেনারেট। ডাব্লিউ ডিজেনারেট যে সেট অফ অরবিটাল সেটাকে আমরা আমাদের কনভেনশন অনুযায়ী ই নাম দিচ্ছি, এবং যেহেতু এটা আনজেরাট সিমেট্রি, সো ইট ইজ ইউ, অ্যাজ ওয়েল এজ যেটা আমাদের পিজেড অরবিটাল যেটা সিঙ্গলি ডিজেনারেট, সেটাকে আমরা বলছি এ টু, এবং এই একই রকম পার্সপেক্টিভে আমাদের যেহেতু আনজেরাট সিমেট্রি সেটাকে আমরা বলছি এ টু ইউ। এখানে একটা কিছু খেয়াল রাখতে, আমি এখানে যে দুটো অরবিটাল দুটো ডিফারেন্ট জায়গায় এঁকেছি, এটা শুধুমাত্র এদের ডিজেনারেসি টা লিফট হচ্ছে বলে বা স্প্লিট করছে বলে আমি সেটা বোঝাতে, এর মানে কিন্তু এটা নয় যে ইউ লোয়ার এনার্জি টু ইউ হায়ার এনার্জি বা টু ইউ হায়ার লোয়ার এনার্জি ইউ হায়ার এনার্জি, এটা বোঝানোর জন্য নয়, শুধুমাত্র এরা যে আর ডিজেনারেট থাকছে না সেটা বোঝানোর জন্য আমি দুটো ডিফারেন্ট জায়গা এঁকে দেখিয়েছি। সো এটা ভাবার কোনো কারণ নেই যে এটার এনার্জি বেশি বা এটার এনার্জি কম, সেটা আমরা পরে দেখবো যে কোনটার এনার্জি বেশি বা কোনটার এনার্জি কম হচ্ছে। কিন্তু এটা আমরা বুঝতে পারছি যে ইন স্কোয়ার প্ল্যানার এনভায়রনমেন্ট দে আর নট ডিজেনারেট। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পিএক্স পিওয়াই এই স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে তাদের যে সিমেট্রি সেটা হচ্ছে ইউ, দ্যাট ফর্মস এ ডাব্লিউ ডিজেনারেট সেট। তাহলে আমাদের আগের লজিক যেটা আমরা অক্টাহেড্রাল বা টেট্রাহেড্রালের ক্ষেত্রে দেখেছি, সেই আগের লজিক অনুসরণ করে তাহলে আমরা বলতে পারি যে এলজিও যেগুলো মেটাল অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে তাদের সিমেট্রি দাঁড়াবে এই A1G, ইউ এবং B1G, এবং আমরা শুধুমাত্র এখানে সেই এলজিও গুলোকেই কনসিডার করব। বাকি আমাদের যেগুলো যেহেতু সিমেট্রি ওয়াইজ তারা মেটাল অরবিটালের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে না, তো সেগুলো আমরা কনসিডারেশনের মধ্যে আনবো না। সো এলজিও that can able to interact with the metal orbital in square planar complex or A1G, E2 and B1G. So তাহলে এবার যদি আমরা একটুখানি মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করার দিকে যাই, তাহলে আমরা এটা পাবো, যে ছবিটা আমরা পাবো সেটা হচ্ছে এটা এরকম। So metal orbital, those are available or এর মধ্যে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে এটা হচ্ছে n-1 d, this is ns and this is np। এই n-1 d অরবিটালের যে সিমেট্রি সেই অনুযায়ী আমরা যদি দেখি, তাহলে আমরা dz স্কয়ার কে ডেজিগনেট করেছি অ্যাজ
A1G, dx square minus y square কে আমরা ডেজিগনেট করেছি as B1G, dxy তাকে আমরা ডেজিগনেট করেছি as B2G, and d xz এবং yz তাকে আমরা ডেজিগনেট করেছি as EG। সো এদের মধ্যে এই সবকটা থাকবে। ns তার সিমেট্রি হচ্ছে A1G, আর np তার মধ্যে px py এবং pz রয়েছে, এবং আমরা দেখেছি যে ফর স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স এখানে আমাদের থাকবে A2u এবং u, আর এর সঙ্গে LGO এর ইন্টারঅ্যাকশন হবে। সো দিজ আর LGO, এবং এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে A1G প্লাস B1G। সো আমরা যদি এবার ইন্টারঅ্যাকশনের কথা কনসিডার করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো যে এখানে দুটো A1G লেভেল সিমেট্রি অরবিটাল অ্যাভেলেবল, এখানে একটা A1G সিমেট্রি অরবিটাল অ্যাভেলেবল। সো আমরা একটা আগের মতোই একটা 3 এনার্জি লেভেল একটা সিস্টেম পাবো আমরা। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, দেয়ার ইজ এ A1G, there is a here is A1G, here is A1G star. So this is A1G, this is A1G star, this is A1G, and here is A1G. এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে B1G এদের মধ্যে ইন্টারঅ্যাক্ট হওয়ার ফলে একটা B1G এবং একটা B1G স্টার। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইউ সিমেট্রি অরবিটাল রয়েছে, এখানে একটা ইউ সিমেট্রি অরবিটাল রয়েছে। সো দেয়ার ইজ এ ইউ and there is a ইউ স্টার। এর বাইরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে তাহলে জি অরবিটালগুলো, তাহলে আমাদের যে এলজিও গুলো অ্যাভেলেবল ফর বন্ডিং তাদের সঙ্গে ইন্টারাকশনটা আমরা কমপ্লিট করতে পেরেছি। সো যে এলজিও গুলো মেটালের উপর যে অরবিটালগুলো অ্যাভেলেবল আমাদের কাছে অ্যাভেলেবল, অথচ যাদের সেম সিমেট্রির কোনো লিগ্যান্ড গ্রুপ অরবিটাল প্রেজেন্ট নেই, সো দে রিমেন অ্যাজ নন বন্ডিং। তাহলে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের B2G এবং EG এই অরবিটালগুলো কোনো কাউন্টার পার্ট LGOর উপর নেই, সো দে রিমেন অ্যাজ নন বন্ডিং। সো B2G and EG, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখতে পাচ্ছি যে এখানে A2U সিমেট্রির যে অরবিটাল তার কোনো কাউন্টার পার্ট আমাদের কাছে নেই, বা লিগ্যান্ড গ্রুপ অরবিটাল নেই যার সঙ্গে ইন্টারাকশন হতে পারে। সো A2U, সো ইট রিমেন অ্যাজ নন বন্ডিং। সো তাহলে B2G, EG এবং A2U রিমেন অ্যাজ নন বন্ডিং। তো দিস ইজ দ্য মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। So this is metal orbital, this is LGO, and it is the molecular orbital for the ML4 complex. This is the molecular orbital. এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু চারটে লিগ্যান্ড রয়েছে,
সো চারটে লিগ্যান্ড, প্রত্যেকটা লিগ্যান্ড যেহেতু দুটো করে ইলেকট্রন ডোনেট করে, কোঅর্ডিনেট করে, তো তার ফলে এই চারটে লিগ্যান্ড থেকে যে আটটা ইলেকট্রন আসছে, সেই আটটা ইলেকট্রন পপুলেট করবে এই নিচের যে চারটে অরবিটাল, সেই চারটে। এখানে আমরা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু অরবিটাল ডিজেনারেট দেখানি, যেমন এটা ইউ অরবিটাল, কিন্তু এখানে আমরা দুটো অরবিটাল দেখাইনি, কেবলমাত্র একটা রিপ্রেজেন্টেটিভ লাইন দিয়ে আমরা ইউ সেট অফ অরবিটালকে রিপ্রেজেন্ট করেছি। এটা কিন্তু অ্যাকচুয়ালি ডাবল ডিজেনারেট সেট অফ অরবিটাল। সিমিলারলি এটা সিঙ্গেল ডিজেনারেট, এটা সিঙ্গেল ডিজেনারেট। সো এখানে টোটাল চারটে অরবিটাল রয়েছে এবং সেই চারটে অরবিটালে এই যে লিগ্যান্ডের আটটা অরবিটাল, আটটা ইলেকট্রন সেটা কন্ট্রিবিউট করবে। এবং এখান থেকে অ্যাকচুয়ালি এই অরবিটালগুলো হচ্ছে মেটাল বেসড অরবিটাল। আমরা জানি যে যে অরবিটাল এনার্জেটিক্যালি যার কাছাকাছি সেখানে তার কন্ট্রিবিউশন বেশি থাকে। সো যেহেতু এই অরবিটালগুলো, এই বন্ডিং সেট অফ অরবিটালগুলো লিগ্যান্ড গ্রুপ অফ অরবিটালের কাছাকাছি, সো এখানে লিগ্যান্ডের কন্ট্রিবিউশন বেশি থাকবে এবং এগুলো পপুলেটেড হয় বাই দ্য লিগ্যান্ড ইলেকট্রন মোস্টলি। অন্যদিকে এই যে অরবিটালগুলো, এগুলো পপুলেটেড হবে, এখানে মেটাল আয়নের কন্ট্রিবিউশন বেশি এবং এগুলো মেইনলি পপুলেটেড হবে মেটাল অরবিটাল। সো আমরা দেখতে পাবো যে এখান থেকে মেটাল ইলেকট্রনগুলো পপুলেটেড হওয়া শুরু হবে। সো দিস ইজ দ্য মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম ফর দ্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স। যেখানেও কিন্তু আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা কিন্তু এখানে কেবলমাত্র সিগমা ইন্টারাকশন কনসিডার করেছি, সিগমা ইন্টারাকশন অনলি, পাই ইন্টারাকশন কিন্তু এখানে আমরা কনসিডার করিনি। সেকেন্ড যে প্রশ্নটা আমাদের এখানে এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে এখানে 10 এর মেজার কি হবে। সো সেটা যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে হয় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর ক্ষেত্রে আমাদের এনার্জি ডিফারেন্স between these two, it is a measure of 10 degree. এখন এইখানে আমাদের মনে হয় আমরা একটা অ্যাপারেন্ট অ্যানোমালিতে এসে পৌঁছেছি। আমরা যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়েছিলাম তখন সেখানে বলেছিলাম যে দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য B2G অ্যান্ড দ্য B1G, দ্যাট ইজ এ মেজার অফ 10 ডিগ্রি। এবং তার জাস্টিফিকেশন হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু dxy এবং dx স্কোয়ার মানে y স্কোয়ার অরবিটাল, দে আর লিস্ট এফেক্টেড ইন দ্য স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স, এবং বা তারা এফেক্টেড হলো যেহেতু তারা মোরললেস ইকুয়াল এক্সটেন্টে এফেক্টেড, তো তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে আমরা মেজার অফ 10 ডিগ্রি বলে ধরেছিলাম। কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু দাঁড়াচ্ছে না। সো দ্যার ইজ এ অ্যাপারেন্ট অ্যানোমালি। তো এইটার আমরা একটুখানি ছোট্ট করে খুব সিম্পলিফাইড ওয়েতে কারণটা খোঁজার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি যে ইন দ্য লিটারেচার there are two different ways of calculating 10 degree. One is due to Sullman, this is actually এখান থেকে আমরা এই থিওরি অনুযায়ী আমরা যে রেজাল্টটা পাই 10 ডিগ্রি এর ক্যালকুলেশন, সেখানে আমরা দেখতে পাই দ্যাট ইজ ইন এক্সটার্নাল এগ্রিমেন্ট উইথ দ্য এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি আমরা সবসময় যেটা থিওরিটিক্যালি প্রেডিক্ট করার চেষ্টা করি সেটাকে আমরা এক্সপেরিমেন্টালি ভেরিফাই করে নেওয়ার অবশ্যই আমাদের একটা টার্গেট থাকে, যে সেটা ঠিক না ভুল সেটাকে দেখে নেওয়ার। সো তার ফলে
আমরা এই ধরনের এখানে আমরা দুটো ওয়ে আমরা দেখতে পাই। সেকেন্ড ওয়ান ইজ ডিউ টু ওয়াটসন অ্যান্ড ফ্রিম্যান। That means WF. Theoretically, this is rigorous. But poor agreement with the experiment. সো তার মানে 10DQ আমরা যখন কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে বলছি, তাহলে অবভিয়াসলি আমাদের একটা টেন্ডেন্সি থাকছে যে সেটাকে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে মিলিয়ে নেয়ার। সো সেই অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্রম দ্যাট পার্সপেক্টিভ সুগানো অ্যান্ড সুলম্যান, তার ক্ষেত্রে রেজাল্ট ইজ এন এক্সপেরিমেন্ট, এক্সেলেন্ট এগ্রিমেন্ট উইথ দ্য এক্সপেরিমেন্ট। এখন দুটো অনুযায়ী এই আমরা যদি 10DQ এর ডেফিনেশন আমরা যদি ভাবি, তাহলে সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে 10DQ, definition of 10DQ is simple. Definition of 10DQ is simple. In certain system, mainly D1 and D9 metal ion. তার কারণ হিসেবে আমরা যেটা বলতে পারি যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গ্রাউন্ড স্টেট হচ্ছে আইদার T2G আর এক্সাইটেড স্টেট হচ্ছে EG, অথবা গ্রাউন্ড স্টেট হচ্ছে EG, ফার্স্ট এক্সাইটেড স্টেট হচ্ছে T2G ইন অক্টাহেড্রালি সিমেট্রিক মলিকুল। তার মানে সেখানে আমাদের কেবলমাত্র T2G এবং EG এই স্টেটগুলোই জেনারেট করছে। আমরা এই স্টেটগুলো জেনারেট করার অর্থ কি সেটা আমরা যখন স্পেকট্রাল ট্রানজিশন পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। ফর টাইম বিং আমরা ধরে নিচ্ছি এটা যে শুধুমাত্র সেখানে T2G এবং EG স্টেটই জেনারেট করছে, এবং তাদের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কি আমরা 10DQ মেজার হিসেবে যেহেতু ধরে নিচ্ছি, ফলত সেখানে আমাদের 10DQ এর যে মেজারমেন্টটা সেটা ইজিয়ার, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেটা থিওরিটিক্যাল ভ্যালুর সঙ্গে এক্সপেরিমেন্টাল ভ্যালু সেটা কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করে যাচ্ছে। কিন্তু যেখানে আমাদের D1 বা D9 সিস্টেম ছাড়া অন্য যে আমাদের সিস্টেমগুলো, দ্যাট মিনস D4, D6 বা D7 সিস্টেম, হাই স্পিন D4, D6 বা D7 সিস্টেম, তার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অতটা সিম্পল থাকছে না। তার কারণ সেখানে কিন্তু সব ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট T2G বা এক্সাইটেড স্টেট EG তা নয়। সো এখানে হচ্ছে 10DQ energy difference between T2G and EG state মেইনলি এটা কিন্তু আমরা অরবিটাল ডিজেনারেসির কথা কনসিডার করছি না, এটা কিন্তু আমরা স্টেটের কথা বলছি। সেই জন্য আমরা এটাকে ক্যাপিটাল T2G এবং ক্যাপিটাল EG হিসেবে রিপ্রেজেন্ট করেছি। তো এই জায়গাটা আমরা পরে আরো বেটার ওয়েতে বুঝতে পারবো। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ফর D2, D3, D4, D6, D7 and D8 system, 10DQ
experimentally is very close to the energy of the lowest DD excitation. সো আমরা বেশি কন্ট্রোভার্সিতে না গিয়েও যেটা বলতে পারি যে এদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু শুধুমাত্র T2G এবং জি স্টেট আমরা পাই না, রাদার তাদের জেনারেশন সেখানে আরো লিফটেড, ফলত তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 10dq ভ্যালু অ্যাকচুয়ালি ইজ ভেরি ক্লোজ টু দ্য এনার্জি অফ দ্য লোয়েস্ট ডিডি এক্সাইটেশন। এখন আমাদের যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি যে D8 সিস্টেমগুলো মোস্ট অফ দি কেসে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স তৈরি করে। তার ক্ষেত্রে আমরা যদি আবার তাদের মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রামটা দেখি তাহলে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হচ্ছে মেনলি লিগ্যান্ড বেসড ইলেকট্রন, এগুলো হচ্ছে মেটাল বেসড অরবিটাল, যেখানে মেটাল অরবিটালের কন্ট্রিবিউশন বেশি এই অরবিটালগুলো, এবং সেক্ষেত্রে দ্য লোয়েস্ট এনার্জি ডিডি এক্সাইটেশন করসপন্ডস টু the transfer of electron from this level to this level. So for this type of the square planar complex, this is the measure of 10dq. So আমরা যেটা থিওরিটিক্যাল ইন ক্রিস্টাল ফিল্ড থিওরিতে প্রেডিক্ট করেছিলাম যে the energy difference between the B2G and the B1G is the measure of 10dq, আমরা দেখতে পাচ্ছি যে এখানে এসে আমাদের সেটা সামান্য মডিফাই করে নিতে হচ্ছে, তার কারণ এক্সপেরিমেন্টালি আমাদের একটা দায় থেকে যায় যে থিওরিটিক্যাল এবং এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে কোরিলেট করা, এবং আমরা এক্সপেরিমেন্টালি যখন এটা করতে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ফর দিস টাইপ অফ সিস্টেম দ্য 10dq ইজ ভেরি ক্লোজ টু দ্য লোয়েস্ট এনার্জি ডিডি এক্সাইটেশন, এবং সেই জন্যে যখন মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা মুভ করে গেছি তখন কিন্তু আমরা এই এনার্জি ডিফারেন্সটাকে আমরা কিন্তু মেজার অফ 10dq বলে ধরে নিচ্ছি। এখানে যেহেতু এখনো আমাদের স্পেকট্রা ডাটা পড়ানো হয়নি, ফলত এই স্টেটের যে ফর্মালিজম সেই দিকে আমি খুব বেশি ইলাবোরেশনের দিকে যাচ্ছি না, বা এটা সংক্রান্ত আর খুব বেশি ডিসকাস করছি না, বিকজ এর পেছনে রিগোরাস ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন রয়েছে। যদি কেউ মনে করো তাহলে সে ইউ ক্যান গো থ্রু এ রেফারেন্স। আমি এখানে রেফারেন্সটা একটু উল্লেখ করে দিই, জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি, ভলিউম 91, পেজ নাম্বার 5699। এই রেফারেন্সটা যদি কেউ মনে করো বা ইচ্ছে করো তাহলে সে দেখতে পারো, এখানে এই সংক্রান্ত ব্যাপারটা নিয়ে বেশ কিছুটা আলোচনা করা আছে। সো সেখান থেকে তোমরা হয়তো আরো কিছুটা ক্লিয়ার আইডিয়া পাবে। তবে এই এখনকার পার্সপেক্টিভে হয়তো এর বেশি ডিসকাশন আমাদের পক্ষে এখনই হয়তো দরকারি নয়, এখানে হয়তো আর বেশি কিছু ডিসকাস না করলেও আমাদের চলবে। সো তাহলে আমরা অক্টাহেড্রাল, টেট্রাহেড্রাল এবং স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে তার যে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম সেটা আমরা দেখলাম, এবং সেখান থেকে আমরা যেটা দেখতে পেলাম there is a strong resemblance between the molecular orbital and the crystal field description for transition metal complexes. এখানে আমাদের এই মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রামে যে এনার্জি লেভেলগুলো অ্যাপিয়ার করেছে সেটা কিন্তু অনেকাংশে, বা সেই স্প্লিটিং প্যাটার্নটা আমাদের কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা যে ধরনের স্প্লিটিং প্যাটার্ন পেয়েছিলাম তার সঙ্গে সিমিলার। তবে কিছু জায়গায় ডেফিনেটলি ডিফারেন্স রয়েছে, যেমন মেইন যে ডিফারেন্সটা সেটা হচ্ছে এই মলিকুলার অরবিটাল ডেসক্রিপশনে কিছু অরবিটাল কিন্তু অ্যান্টিবন্ডিং, যে কনসেপ্টটা কিন্তু আমাদের ক্রিস্টাল ফিল্ড মডেলে একদমই ছিল না। এবং আমরা যেটা আমাদের কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুটো মডেল প্রায় সিমিলার, যদিও একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে হাউ দে ডিসক্রাইব দ্য মেটাল লিগ্যান্ড বন্ড। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এমও ভিউ ইজ মোর রিয়ালিস্টিক এবং লিডিং টু ফার বেটার
কোয়ান্টিটেটিভ প্রেডিকশন অফ প্রপার্টিজ। তার কারণ এক্ষেত্রে কিন্তু মলিকুলার অরবিটাল থিওরির ক্ষেত্রে আমরা কিন্তু মেটাল লিগেন্ড এর মধ্যে ইন্টারাকশন সেটা কিন্তু পিওরলি আয়নিক ইন্টারাকশন এই ডেসক্রিপশনে রেস্ট্রিক্ট করে রাখিনি, রাদার সেখানে আমরা কিন্তু মেটাল লিগেন্ড অরবিটাল ওভারল্যাপের কথাও কনসিডার করেছি, যেটা কিন্তু আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরিতে অ্যাবসেন্ট ছিল। এবার আমরা বুঝে নেওয়ার চেষ্টা করি যে তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে লিগ্যান্ড ফিল্ড থিওরিতে এসে আমরা কোন কোন জায়গায় কোন কোন জিনিসগুলো আমরা বেশি এক্সপ্লেন করতে পারলাম, যেগুলো আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারিনি। আমরা দুটো জায়গা বলেছিলাম যেটা আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারিনি, যেগুলো আমরা অ্যাসিওর করেছিলাম যে আমরা লিগ্যান্ড ফিল্ড থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারবো। তার মধ্যে একটা ছিল স্পেকট্রাল ইন্টেন্সিটি অফ স্পেকট্রাল লাইন। তো সেটা আমরা যখন স্পেকট্রোস্কোপি পড়বো তখন সেখানে ডেফিনেটলি আমরা ডিটেলসে বলবো। কিন্তু আরেকটা যে পয়েন্ট সেটা আমরা এবার এক্সপ্লেন করার মতো জায়গায় পৌঁছে গেছি, সেটা হচ্ছে দ্য পজিশন অফ দ্য লিগ্যান্ড ইন দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ। সো লেট আস কনসিডার, আমরা দেখে নিই যে সেটা কিভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে there are 6 ligands in octahedral complex. 6 ligands are present. তার মধ্যে আমরা যদি ধরে নিই ধরা যাক জেড অ্যাক্সিস যদি বন্ডিং অ্যাক্সিস হয়, তাহলে মেটালের সঙ্গে ইন্টারাকশনে যে লিগ্যান্ড অরবিটাল গুলো পার্টিসিপেট করতে পারবে দোজ আর এস এন্ড পিজেড, যদি জেড অ্যাক্সিসটা বন্ডিং অ্যাক্সিস গুলো ধরে নিই, তাহলে পিএক্স বা পিওয়াই এই যে অরবিটালগুলো, বা যদি হাইব্রিড অরবিটাল হয় তাহলে দুটো অরবিটাল অ্যাটলিস্ট আমাদের থাকবে যেগুলো হচ্ছে পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারবে। সো তাহলে 6টা লিগ্যান্ডের জন্য আমাদের কাছে 2 orbitals on each ligand can participate in pi bonding with the metal. So all total there are 12 orbital. 6টা লিগ্যান্ডের প্রত্যেকের দুটো করে অরবিটাল অ্যাভেলেবল। সো 12 orbitals are available for pi bonding. আমরা এতক্ষণ পর্যন্ত যে মলিকুলার অরবিটাল ডায়াগ্রামগুলো কনস্ট্রাক্ট করেছি সেখানে কোনো ক্ষেত্রেই আমরা কিন্তু পাই অরবিটাল বা পাই ইন্টারাকশন আমরা সেগুলোকে ইনক্লুড করিনি, তার কারণ বিকজ দ্যাট উইল কমপ্লিকেট দ্য ওভারঅল ডায়াগ্রাম। সো এবার আমরা সেই পাই ইন্টারাকশন সেটার বেসিসে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করবো যে সেখানে কি ধরনের ইন্টারাকশন হয় এবং সেই ধরনের ইন্টারাকশন কনসিডার করলে কিভাবে আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজে বিভিন্ন লিগ্যান্ডের পজিশনকে ব্যাখ্যা করতে পারি। এখন এই যে 12টা অরবিটাল আমরা দেখতে পাই যে আমরা যদি এদের সিমেট্রি লিগ্যান্ড গ্রুপ, এই যে লিগ্যান্ড গ্রুপ অরবিটাল এরা ফর্ম করবে, এই 12টা অরবিটাল এরা যে এলজিও গুলো ফর্ম করবে আমরা দেখতে পাই তাদের ক্ষেত্রে এই যদি অক্টাহেড্রাল কমপ্লেক্স হয় অবভিয়াসলি, কারণ আমরা সব ক্ষেত্রে অক্টাহেড্রালের কথা আলোচনা করছি এখানে। সো তাহলে এরা জেনারেলি 4 সিমেট্রি ক্যাটাগরিতে বিলং করে এই এলজিও গুলো। এবং এগুলো কি কি? এগুলো হচ্ছে T2G, T1U, T2U এবং T1G. So all are triple degenerate set of orbital এবং 4টে triple degenerate set of orbital means 12টা LGO. সো এই 12টা এলজিও এই 4টে সিমেট্রি ক্যাটাগরিতে বিলং করবে। এটা কি করে পাওয়া গেল সেই ডিটেল ডেসক্রিপশনে আমরা এখনো যাব না, তার কারণ তার আইডিয়া আমাদের এখনো ডেভেলপ করিনি, আমরা শুধুমাত্র ইন্টারাকশনটা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখন এখানেও সেই আমাদের প্রিন্সিপালটা সেম, যে মেটাল অরবিটাল যার সঙ্গে
এদের কারো এই এলজিওগুলোর কারো সিমেট্রি ম্যাচ করবে, সেটাই কেবলমাত্র পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করবে। ডেফিনেটলি বাকিগুলো অ্যাজ এ নন বন্ডিং সেট অফ অরবিটাল হিসেবে থেকে যাবে। তো আমরা কেবলমাত্র বেছে নেওয়ার চেষ্টা করি যে কোন লিগ্যান্ড গ্রুপ অরবিটাল ক্যান এবল টু ইন্টারাক্ট উইথ দ্য মেটাল অরবিটাল হ্যাভিং সিমিলার সিমেট্রি। সো আমরা যদি এখানে আমাদের অক্টাহেড্রাল যে কমপ্লেক্সটা, যেটা আমরা তার যে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রামটা এঁকেছিলাম, সেটা যদি আমরা একটুখানি রিভিজিট করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কোন মেটাল অরবিটাল অ্যাভেলেবল ফর বন্ডিং, ফর পাই বন্ডিং উইথ দ্য লিগ্যান্ড, এবং সেক্ষেত্রে আমরা তার যে সিমিলার সিমেট্রি লিগ্যান্ড গ্রুপ অরবিটাল সেটাকেও আমরা বেছে নিতে পারবো এবং দিস 4। সো আমরা আবার আমাদের পুরনো যে ডায়াগ্রাম ML6 কমপ্লেক্সের জন্য যে মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রাম, সেখানে আবার আমরা ফিরে আসি। সো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেটালের উপর যে অরবিটালগুলো অ্যাভেলেবল ছিল, দে আর মোস্টলি ইনভলভড ইন দ্য সিগমা বন্ডিং উইথ দ্য এলজিওস। তার মধ্যে A1G রয়েছে, T1U রয়েছে, EG রয়েছে, EG স্টার, A1G স্টার এবং T1U স্টার। এবং এদের মধ্যে যদি কেউ পাই সিমেট্রিতে, পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে চায় উইথ দ্য লিগ্যান্ড গ্রুপ অরবিটাল, তাহলে তার অবভিয়াস কনসিকোয়েন্স হচ্ছে যে দ্যাট উইল ডিস্টেবিলাইজ দ্য ওভারঅল সিগমা ইন্টারাকশন অর সিগমা বন্ডিং সিস্টেম। তার মানে সিগমা বন্ডিং এর এনার্জি হ্যাম্পার্ড হবে। তার ফলে যে অরবিটালগুলো অলরেডি ইন্টারাকশনে পার্টিসিপেট করেছে, তাদের সিগমা ইন্টারাকশনে পার্টিসিপেট করেছে, তাদের পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করার টেন্ডেন্সি কম। এখন অবভিয়াসলি এখানে আরেকটা রিজন হচ্ছে যে তাদের ডাইরেকশন, তারা মোস্টলি তারা যেহেতু অ্যালং অ্যাক্সিস অরবিটাল, তো যারা অ্যালং অ্যাক্সিস তারা তো ইন বিটুইন অ্যাক্সিস অরবিটালের রেসপেক্টে ইন্টারাকশনে পার্টিসিপেট করতেই পারবে না। কিন্তু A1Gর মতো অরবিটাল, যারা একটা ওভারঅল একটা সিমেট্রিক অরবিটাল, দ্যাট মিনস এস অরবিটাল, তারা যদিও ইন্টারাক্ট করতে চায় কিন্তু তাদের পক্ষে সম্ভব নয় এবং সিমেট্রিও ম্যাচ করবে না। সো তাহলে আমাদের এখান থেকে আমাদের বেছে নিতে হবে যে কোন অরবিটাল এখানে আমাদের কার পক্ষে ইন্টারাকশনে পার্টিসিপেট করা সম্ভব। যেমন আমরা যদি এখানে একটা উদাহরণ হিসেবে ধরি, আমরা যেমন T1U সিমেট্রির অরবিটাল আমাদের মেটালের উপর রয়েছে, যেটা লিগ্যান্ড গ্রুপ অরবিটালের মধ্যে অ্যাভেলেবল ফর পাই ইন্টারাকশন। কিন্তু যদি T1U অরবিটাল লিগ্যান্ড গ্রুপ অফ অরবিটালের পাই T1U সিমেট্রির অরবিটালের সঙ্গে ইন্টারাক্ট করে, যেটা পাই ইন্টারাকশন পার্টিসিপেট করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে যে ইন্টারাকশনটা ডেভেলপ করেছে সেই ইন্টারাকশনটা অ্যাকচুয়ালি উইকেন হবে এবং সেটা কিন্তু ওভারঅল সিগমা সিস্টেমকে উইকেন করবে। সো তার ফলে সেটা পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারবে না। তাহলে যেটা কেবলমাত্র লিগ্যান্ড গ্রুপ অরবিটালের সঙ্গে পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারে, সেটা হচ্ছে এই যে T2P সেট অফ অরবিটাল হুইচ রিমেন অ্যাজ নন বন্ডিং। তার কারণ এটা এখনো কোনো ইন্টারাকশনে পার্টিসিপেট করেনি কোনো লিগ্যান্ড গ্রুপ অরবিটালের সঙ্গে, and this is available for pi interaction with the LGOs having suitable symmetry। তার কারণ যদি এটা ইন্টারাকশনে পার্টিসিপেট করে, তাহলে যেহেতু সিন্স নন বন্ডিং, ফলত এর এনার্জি চেঞ্জ হলেও সেটা কিন্তু ওভারঅল কমপ্লেক্সের স্টেবিলিটিকে হ্যাম্পার করবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড গ্রুপ অরবিটালের মধ্যে যে অরবিটালটা, যে সেট অফ অরবিটালটা মেটালের সঙ্গে পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারে, সেটা হতে পারে T2G সিমেট্রি LGO। তার মানে আমরা ওই যে চারটে 4 সিমেট্রিক অরবিটালস গ্রুপ অফ অরবিটাল LGO আমরা পেয়েছি, তার মধ্যে কেবলমাত্র T2G সিমেট্রির অরবিটাল LGOটা কি বেছে নেব ফর পাই ইন্টারাকশন উইথ দ্য মেটাল। তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে মেটাল possess two types of orbital, having symmetry T2G, যার মধ্যে রয়েছে DXZ, YZ, XY, and T1U, যার মধ্যে রয়েছে PX, PY, Z, যাদের সঙ্গে সে লিগ্যান্ড গ্রুপ অফ অরবিটালের সঙ্গে পাই সিমেট্রিতে ইন্টারাক্ট করতে পারে। কিন্তু
তার মানে এটা considerably the metal could use all these orbital for pi bond. However, the members of the T1U set are already directed towards the ligand and therefore participate in strong pi bond, strong sigma bonds. Conceivably, the metal could use all of these orbitals for pi bond. However, the members of the T1U set are directed towards the ligands and therefore participate in strong sigma bonds. Formation of pi bonds using these orbital would tend to weaken the sigma system and hence will not be favored. তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে এলজিওর মধ্যে যে এলজিও গুলো আমরা কনসিডার করছি তার মধ্যে চারটে সেট অফ এলজিওর মধ্যে কেবলমাত্র T2G সিমেট্রির এলজিওটাই মেটালের সঙ্গে পাই বন্ড ইন্টারঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারবে। এখন এবার আমরা ধরে নিই এই ধরনের একটা ইন্টারঅ্যাকশনের কথা যেখানে ধরনের পাই ইন্টারঅ্যাকশন হচ্ছে। সো এর মধ্যে একটা সিম্পলেস্ট কেস যদি আমরা ধরি, সো সেই ধরা যাক দিস কমপ্লেক্স অফ COF6 3- যেখানে কোবাল্ট 3+ এর সঙ্গে 6টা ফ্লোরাইড ইন্টারঅ্যাকশনে পার্টিসিপেট করেছে এবং সিগমা বন্ড ফর্ম করেছে এবং এই 6টা ফ্লোরাইডের 12টা অরবিটাল রয়েছে যারা কিন্তু পাই ইন্টারঅ্যাকশনে পার্টিসিপেট করতে পারে। সো তাদের সঙ্গে মেটাল অরবিটালগুলোর ইন্টারঅ্যাকশন কিরকম হবে এবং তার ফলে এনার্জি লেভেলের অবস্থাটা কিরকম দাঁড়াবে আমরা সেটা একটুখানি বোঝার চেষ্টা করি। সো ইন কেস ইন দ্য মেটাল সিগমা ফ্রেমওয়ার্ক আমাদের যেটা রয়েছে যে আমাদের অরবিটাল যেগুলো অ্যাভেলেবল সেটা হচ্ছে মেটালের T2G সেট অফ অরবিটাল এবং এই ইন্টারঅ্যাকশনের ফলে সিগমা ইন্টারঅ্যাকশনের ফলে মেটালের EG সেট অফ অরবিটাল এবং আমরা দেখেছি যে সিগমা ইন্টারঅ্যাকশনের ফলে অলরেডি কিন্তু এদের মধ্যে একটা স্প্লিটিং ডেভেলপ করেছে যেটাকে আমরা বলেছি যে ডেল্টা ও অর মেজার অফ 10dq। সো এর সঙ্গে আমরা লিগ্যান্ড অরবিটাল যাদের হ্যাভিং সুটেবল পাই সিমেট্রি তাদের ইন্টারঅ্যাকশন কনসিডার করছি। তাহলে লিগ্যান্ডের এলজিও গুলো তাদের মধ্যে আমরা T2G সিমেট্রির এলজিওটা কনসিডার করব ফর পাই বন্ডিং। সো দিস ইজ দ্য সিগমা কমপ্লেক্স মেটাল অরবিটাল ইন সিগমা কমপ্লেক্স।
আমরা এখানে বাকি অরবিটাল গুলো আঁকছি না টু অ্যাভয়েড দ্য ক্লামজি, টু যাতে ক্লামজি না হয় ছবিটা সেইটা এনশিওর করার জন্য। আর এটা হচ্ছে লিগ্যান্ড পাই অরবিটাল। এবং এদের সিমেট্রি হচ্ছে T2G। সিন্স fluoride is electronegative, so more electronegative, compared to metal, so energy of the ligand group orbital is lower than the metal d orbital. সো তাহলে এটা আমি লোয়ার এনার্জিতে সেই জন্য আমরা ড্র করছি। সো তাহলে এদের মধ্যে যদি পাই ইন্টারাকশন হয় তাহলে যেটা হবে T2Gর সঙ্গে T2Gর ইন্টারাকশনের ফলে, সো তাহলে আমরা একটা T2G বন্ডিং সেট পাবো এবং একটা T2G anti-bonding set পাবো। সো দিস ইজ T2G বন্ডিং, দিস ইজ T2G স্টার anti-bonding. Even if we consider the pi interaction, so Eg level তার এনার্জি কোনো চেঞ্জ হবে না যেহেতু তার সঙ্গে কোনো ইন্টারাকশন হচ্ছে না এখানে, এক্ষেত্রে অ্যাটলিস্ট যেহেতু আমরা এখানে শুধুমাত্র পাই ইন্টারাকশনটা কনসিডার করছি। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে T2G এবং ইজির মধ্যে যে এনার্জি গ্যাপ ছিল আফটার দিস কাইন্ড অফ পাই ইন্টারাকশন, তাদের মধ্যে যে এনার্জি গ্যাপ সেটা কিন্তু আগের তুলনায় কমে আসছে। তার কারণ আমরা T2G এবং ইজির মধ্যে এনার্জি ডিফারেন্সটাকে 10 ডিগ্রি মেজার হিসেবে ধরেছি। শুধু তাই নয়, আমরা এটাও বলেছি যে মেটালের T2G এবং ইজির মধ্যে যে এনার্জি ডিফারেন্স দ্যাট ইজ এ মেজার অফ 10 ডিগ্রি। আমরা জানি লোয়ার এনার্জি অরবিটাল, যে অরবিটাল এনার্জেটিক্যালি যত সিমিলার তার সেক্ষেত্রে তার কন্ট্রিবিউশন তত বেশি। সো এই যে লোয়ার এনার্জি অরবিটাল, যেহেতু লিগ্যান্ড অরবিটাল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো এনার্জেটিক্যালি দে আর মোর ক্লোজার। সো এই যে বন্ডিং সেট অফ অরবিটাল সেখানে কিন্তু লিগ্যান্ড অরবিটালের কন্ট্রিবিউশন বেশি থাকবে। সো ইট ইজ বেসিক্যালি লিগ্যান্ড বেসড অরবিটাল। আর অ্যান্টিবন্ডিং যেটা T2G স্টার সেখানে কিন্তু মেটাল অরবিটালের কন্ট্রিবিউশন বেশি থাকবে যেহেতু সেটা এনার্জেটিক্যালি দে আর ক্লোজার। তার ফলে আমরা যদি মেটাল বেসড T2G এবং ইজির মধ্যে এনার্জি ডিফারেন্সটা কনসিডার করতে চাই তাহলে কিন্তু এটাই হবে আমাদের মেজার অফ 10 ডিগ্রি, নট দিস ওয়ান। তো তার ফলে আমাদের আফটার দিস পাই ইন্টারাকশন তাহলে 10 ডিগ্রি যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা কিন্তু কম্পারেটিভলি লোয়ার যখন আমরা এই ধরনের পাই ইন্টারাকশন কনসিডার করিনি। তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন এই ধরনের পাই ইন্টারাকশন কনসিডার করছি ফ্লোরাইডের ক্ষেত্রে তখন সেটা কিন্তু যতটা লিগ্যান্ড ফিল্ড এক্সার্ট করা উচিত ছিল তার চেয়ে কিন্তু কম লিগ্যান্ড ফিল্ড স্ট্রেংথ এক্সার্ট করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ইট বিহেভ এজ কম্পারেটিভলি উইক ফিল্ড লাইগ্যান্ড, যেখানে 10 ডিগ্রির ভ্যালুটা লো। তাহলে আমরা যেটা বলতে পারি যে সিন্স the level of Eg star orbital is unaffected by this pi interaction, so delta 0 is reduced as a result of pi interaction. And
it is the reason why fluoride and other halide is at the weak field extreme in the spectrochemical sheets. In fact, it is weaker than the most sigma only ligands, যেখানে শুধুমাত্র সিগমা ইন্টারাকশন পসিবল, তার তুলনাতে কিন্তু এটা উইক ফিল্ড হিসেবে বিহেভ করছে বিকজ অফ দিস পাই টাইপ অফ ইন্টারাকশন। এই একইভাবে আমরা এক্সপ্লেন করতে পারি যে ওয়াই OH minus is weaker field ligand compared to water. Let us consider the molecular orbital energy level diagram for water. আমি ডিটেলস সেটা ডিসকাশনে যাব না, শুধুমাত্র আমরা মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল পিকচারটা কিরকম ছিল সেটাকে একটু রিকল করে নেব। আমরা যদি দুটোকে কম্পেয়ার করি ওয়াটার এবং OH মাইনাসের ক্ষেত্রে, সো আমরা ওয়াটারের এমোটা যদি কনস্ট্রাক্ট করি এবং তার সঙ্গে প্যারালালি যদি OH মাইনাসের এমোটা কনস্ট্রাক্ট করি, তাহলে তাদের থেকে আমরা বুঝতে পারবো যে কিভাবে জিনিসটা ঘটছে। তো আমি এখানে ওয়াটার এমোটা একটু এঁকে ফেলি, ডিটেল আমি কনস্ট্রাকশনে যাব না, শুধুমাত্র আঁকাটা। So this is two hydrogen atomic orbital. এখান থেকে আমরা জানি যে এদের সিমেট্রিক এবং অ্যান্টিসিমেট্রিক কম্বিনেশনের ফলে দুটো এলজিও ফর্ম হচ্ছে। সো দিজ আর দ্য এলজিওস, এবং এদের মধ্যে এদের সঙ্গে ওয়াটার অক্সিজেনের অ্যাটমিক অরবিটাল ইন্টারাকশনের ফলে আমরা একটা ওভারঅল এমোটা পাচ্ছি। সো 2s, since it is a much lower energy, so it remain as non-bonding. This is non-bonding, সিগমা non-bonding, আর এদের মধ্যে ইন্টারাকশনের ফলে দুটো আমরা বন্ডিং পাচ্ছি, তার করসপন্ডিং দুটো অ্যান্টি বন্ডিং পাচ্ছি। আর যেহেতু অক্সিজেনের একটা অরবিটালের কোনো সেম সিমেট্রি এলজিও নেই, সো this remain as non-bonding. So this is non-bonding, this is also non-bonding, this is sigma non-bonding, this is sigma non-bonding, this is sigma orbital. আচ্ছা, এবার ইলেকট্রন ফিল আপ করার রেসপেক্টে আমরা যদি ভাবি, তাহলে অক্সিজেনের উপর ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6, হাইড্রোজেনের 2, টোটাল 8টা ইলেকট্রন, সো 2, 4, 6, 7, 8. So this is the molecular orbitals of water. এর পাশাপাশি যদি আমরা OH মাইনাস তার এমোটা একটুখানি ভাবি, তাহলে আমরা যেটা দেখতে পাবো, তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল। সো দিস ইজ AOs of oxygen, AO of, sorry, this is AO of O minus and this is AO of hydrogen. সো এদের মধ্যে আমরা যদি ইন্টারাকশন কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাবো যে ক্ষেত্রেও দিস ইজ নন বন্ডিং,
এদের মধ্যে ইন্টারাকশন একটাই মাত্র হাইড্রোজেন অ্যাটমিক অরবিটাল, সো একটা বন্ডিং এবং একটা অ্যান্টি বন্ডিং। এবং যেহেতু এখানে অক্সিজেনের উপর দুটো অ্যাটমিক অরবিটাল থাকছে যাদের সেম সিমেট্রি কোনো লিগ্যান্ড অরবিটাল নেই, সো দে রিমেন অ্যাজ নন বন্ডিং। সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এবার ইলেকট্রন ফিল্ড আপের রেসপেক্টে যদি ভাবি, তাহলে এখানে অক্সিজেনের উপর ইলেকট্রন হচ্ছে 7টা, যেহেতু এখানে ও মাইনাস, 2, আর এখানে হচ্ছে একটা, সো 2, 4, 5, 6, 7, 8। এটা সিগমাটা এরপরে শুধু নন বন্ডিং হিসেবে দুটোকে রিপ্রেজেন্ট করি, দুটোই নন বন্ডিং। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়াটার এবং OH মাইনাসের মধ্যে, ওয়াটার এবং OH মাইনাসের মধ্যে একটা ক্ষেত্রে আমরা এটাকে একটুখানি সেগ্রিগেট করে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওয়াটার এবং OH মাইনাসের মধ্যে OH মাইনাস তার ক্ষেত্রে কিন্তু the available electron orbital for pi interaction with the metal এবং সেটা কিন্তু বেশি এবং সেখানে ইলেকট্রনের সংখ্যাও বেশি। সো আমরা যেটা বলতে পারি যে OH মাইনাস ক্যান ফর্ম comparatively better pi interaction, or আমরা যেটা বলতে পারি যে OH মাইনাস ইজ এ বেটার পাই ডোনার কম্পেয়ার টু দ্য ওয়াটার মলিকুল। তার কারণ এখানে আমাদের নন বন্ডিং অরবিটাল যেটা মেটালের সঙ্গে পাই ইন্টারাকশনে পার্টিসিপেট করতে পারে সেটা হচ্ছে একটা, যেখানে দুটো ইলেকট্রন রয়েছে। ওয়েদার এখানে OH মাইনাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অরবিটালের সংখ্যা হচ্ছে দুটো, যেখানে টোটাল 4টি ইলেকট্রন রয়েছে। সো OH মাইনাস উইল অ্যাক্ট অ্যাজ এ বেটার pi donor compared to water, and that is why OH minus is weaker, exert weaker field compared to OH minus. তাহলে আমরা যেটা বলতে পারি যে hydroxide ion is a better pi donor. OH minus ion is better pi donor compared to water, and hence exert weaker field. Exert weaker field. এর আগে ফ্লোরাইডের কমপ্লেক্সের ক্ষেত্রে যখন আমরা পাই ইন্টারাকশনটা দেখিয়েছিলাম, সেই ছবিটাকে রেফার করে আমরা কিন্তু এটা আমাদের পক্ষে বোঝা খুব ইজিয়ার যে এই ধরনের পাই ইন্টারাকশনের ফলে নেট গেইন ইন স্টেবিলাইজেশন কিন্তু খুব কম। কিভাবে না, আমরা যদি আগের ছবিটায় আবার ফিরে যাই, যেখানে আমরা মেটাল আয়নের সঙ্গে ফ্লোরাইডের ইন্টারাকশন দেখিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে T2G অরবিটালের স্টেবিলাইজেশন কিন্তু নট ভেরি হাই। মেটাল T2G অরবিটাল, তার স্টেবিলাইজেশন ইজ লিগ্যান্ড যে গ্রুপ অফ অরবিটাল T2G সিমেট্রি অরবিটাল, তার স্টেবিলাইজেশন ইজ নট ভেরি হাই। এবং শুধু এটা যে স্টেবিলাইজেশন খুব বেশি হচ্ছে না তা নয়, করসপন্ডিং মেটাল অরবিটালও ডিস্টেবিলাইজ হচ্ছে ইকুয়াল অ্যামাউন্টে। সো তাহলে ওভারঅল স্টেবিলাইজেশন কতটা গেইন হচ্ছে, সেই গেইনটা হচ্ছে কেন না এটা হচ্ছে মেনলি লিগ্যান্ড ইলেকট্রন দিয়ে ফিল্ড আপ, এটা মেটাল ইলেকট্রন দিয়ে ফিল্ড আপ। দুটো অরবিটালে যদি ইকুয়ালি ফিল্ড আপ থাকে, মানে এটাও যদি ফুল ফিল্ড থাকে এটাও যদি ফুললি ফিল্ড থাকে, দ্যাট মানে এটাতেও যদি 6টা ইলেকট্রন থাকে এটাতেও যদি 6টা ইলেকট্রন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে প্র্যাকটিক্যালি কোনো নেট স্টেবিলাইজেশন বা ডিস্টেবিলাইজেশন গেইন হচ্ছে না। কিন্তু যদি মেটাল অরবিটালে 6টা মেটাল T2G সেট অফ অরবিটালে 6টা ইলেকট্রন না থাকে, তাহলে এটা ফুললি পপুলেটেড হবে না, এবং তার ফলে আমরা দেখতে পাবো যে সেক্ষেত্রে ওভারঅল একটা স্লাইট স্টেবিলাইজেশন গেইন করবে ডিউ টু ডিফারেন্স ইন পপুলেশন অফ দ্য টু সেটস অফ অরবিটাল। যে এটা ফুললি পপুলেটেড বাই দ্য লিগ্যান্ড পাই ইলেকট্রনস, এটা ফুললি পপুলেটেড না, তার কারণ মেটালের উপর 6টা ইলেকট্রন অ্যাভেলেবল নয়। সো কেবলমাত্র সেই ক্ষেত্রেই ওভারঅল একটা স্লাইট স্টেবিলাইজেশন গেইন করবে কমপ্লেক্সটা ডিউ টু দিস টাইপ অফ ইন্টারাকশন। কিন্তু অন্যদিকে এই ইন্টারাকশন ঘটার ফলে
NDQ ভ্যালুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিগনিফিকেন্টলি ডিক্রিজ করে যাচ্ছে, যেটা ইন অ্যাবসেন্স অফ এই ধরনের ইন্টারাকশন সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক হাই ছিল। সো এইভাবে আমরা তাহলে এক্সপ্লেন করতে পারলাম যে কেন ফ্লোরাইড অ্যাক্ট অ্যাজ উইক ফিল্ড লাইগ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ OH মাইনাস Y অ্যাক্ট অ্যাজ এ উইক ফিল্ড লাইগ্যান্ড কম্পেয়ার টু ওয়াটার। যেটা গেল একটা এক্সট্রিমের কথা। এবার আমরা অন্য ধরনের একটা লিগ্যান্ডের কথা একটু আলোচনা করে নিই। যেমন লিগ্যান্ড সাচ এস R3P, ফসফিন, ট্রাইফিনাইল ফসফিন বা ফসফিন টাইপের লিগ্যান্ড, তারাও কিন্তু পার্টিসিপেট করতে পারে ইন পাই বন্ডিং। এই মলিকুলগুলোর ক্ষেত্রে যেমন আমরা দেখতে পাই যে অ্যামোনিয়ার মতো এই যে মলিকুলগুলো, অ্যামোনিয়া জেনারেলি শুধুমাত্র সিগমা বন্ডিং এ পার্টিসিপেট করে থ্রু অ্যাপ্রক্সিমেটলি sp3 হাইব্রিড অরবিটাল। কিন্তু যেহেতু ফসফরাসের ক্ষেত্রে আমাদের 3D অরবিটাল রয়েছে, সো তার যে সিগমা স্টার অরবিটাল সেটা কিন্তু নট ভেরি হাই ইন এনার্জি, এবং সেটা কিন্তু মেটালের থেকে ইলেকট্রন ডেন্সিটি রিসিভ করতে পারে। সো আমরা এবার কনসিডার করব লিগ্যান্ডস R3P টাইপের লাইগ্যান্ড। আমরা এখানে দেখতে পাচ্ছি আনলাইক NH3, phosphorus have empty 3D and sigma star orbital, which can receive electron density from metal. These orbitals have fairly low electronegativity and so the T2G LGO formed from them will lie at a in the corresponding metal orbital. সো আবার তাহলে আমরা সেই ক্ষেত্রে ইন্টারাকশন বা মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ইন্টারাকশনটা কিরকম দাঁড়াবে, এবার তাহলে সেটা আমরা একটু দেখি। সো this is metal orbital, in sigma complex. T2G এবং G, আর এটা হচ্ছে লিগ্যান্ড pi orbitals having T2D symmetry. তাহলে এদের মধ্যে ইন্টারাকশনের ফলে যেটা হবে, ইন্টারাকশনের ফলে একটা T2G বন্ডিং সেট অফ অরবিটাল তৈরি হবে এবং T2G অ্যান্টি বন্ডিং সেট অফ অরবিটাল তৈরি হবে। আর ইজি সেটা রিমেনেন্স বন্ডিং। তার মানে এটা এই ধরনের ইন্টারাকশনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যা
ডেল্টা ও অর 10d কিউ ছিল, এখানে কিন্তু T2G এবং ইজি স্টারের মধ্যে যে গ্যাপটা সেটা কিন্তু সিগনিফিকেন্টলি ইনক্রিজ করে যাচ্ছে এই ধরনের পাই ইন্টারাকশন কনসিডার করার ফলে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে T2G অরবিটাল যেটা লিগ্যান্ড অরবিটাল, সো লিগ্যান্ড T2G, those are actually LGO, আর এমটি ভ্যাকেন্ট অরবিটাল ছিল। সো তারা কিন্তু এনার্জেটিক্যালি রেজড হচ্ছে। তার মানে যেহেতু তারা ভ্যাকেন্ট, ফলত এই অরবিটালটা এনার্জেটিক্যালি রেজড হওয়ার ফলে তার জন্য কিন্তু কোনো নেট ডিস্টেবিলাইজেশন হচ্ছে না। কিন্তু এই মেটাল যে T2G অরবিটাল, they are actually stabilized. So the overall complex is stabilized due to this kind of interaction. Overall complex is stabilized. তার কারণ এখানে এর কোনো ডিস্টেবিলাইজেশন, যেহেতু এটা ভ্যাকেন্ট অর এমটি, কিন্তু এর ওভারঅল একটা স্টেবিলাইজেশন হয়েছে। সো তার ফলে ওভারঅল কমপ্লেক্সটার একটা স্টেবিলাইজেশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কমপ্লেক্সটা ওভারঅল একটা স্টেবিলাইজড হচ্ছে। শুধু তাই না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অরবিটালটা, এখানে মেটালের কন্ট্রিবিউশন ম্যাক্সিমাম, কিন্তু লিগ্যান্ডের একটা সার্টেন পার্সেন্টেজ হলেও কন্ট্রিবিউশন রয়েছে। তার মানে দিস ইজ এ মিক্সচার অফ মেটাল অ্যান্ড লিগ্যান্ড অরবিটাল। তাহলে আগে যে মেটাল ইলেকট্রনগুলো শুধুমাত্র মেটাল T2G সেট অফ অরবিটালে লোকালাইজড হয়েছিল, এখন কিন্তু সেটা যে T2G সেট অফ অরবিটালে রয়েছে, মানে মলিকুলার অরবিটালে রয়েছে, তার মধ্যে কিন্তু মেটালের মেজর কন্ট্রিবিউশন থাকলেও লিগ্যান্ডের কিন্তু অল্প হলেও কন্ট্রিবিউশন রয়েছে। তার মানে অ্যাকচুয়ালি মেটাল ইলেকট্রন ইজ নাও ডিলোকালাইজড ওভার দ্য লিগ্যান্ড অরবিটাল অলসো। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে মেটালের উপর অ্যাকচুয়ালি রিপালশন কিছুটা হলো ডিক্রিজ করছে, মেটাল ইলেকট্রন ডেন্সিটি যেহেতু ডিলোকালাইজ করছে ওভার দ্য লিগ্যান্ড অরবিটালস। ফলত যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিগ্যান্ড অ্যাকচুয়ালি থ্রু দ্য সিগমা ডোনেশন মেটালের উপর একটা চার্জ ডেন্সিটি ডেভেলপ করছে। সো লিগ্যান্ড যদি তার কিছুটা হলো মেটাল লিগ্যান্ডকে ফিরিয়ে দিতে পারে থ্রু দিস কাইন্ড অফ পাই ইন্টারাকশন, সো দ্যাট উইল স্টেবিলাইজ দ্য ওভারঅল সিস্টেম। তার মানে এখানে আমরা উল্টো দিকে এটাও দেখতে পাচ্ছি লিগ্যান্ড যতটা লস করেছিল থ্রু দ্য সিগমা ডোনেশন, তার কিছুটা সে ফিরে পেল থ্রু দ্য ব্যাক ডোনেশন। তো তার মানে দেয়ার ইজ এ সিনার্জিস্টিক এফেক্ট, there is a synergistic effect. And this kind of sigma and pi interaction actually reinforce each other. যত সিগমা ডোনেশন বাড়বে মেটালের উপর, তত অ্যাকুমুলেশন অফ চার্জনেস যত বেশি হবে। সো মেটাল থেকে লিগ্যান্ডে এই ধরনের পাই ইন্টারাকশনের ফলে ডিলোকালাইজেশন যত বেশি হবে, তত মেটালের উপর চার্জ ডেন্সিটির অ্যাকুমুলেশনটা তত কমানো যাবে এবং সিচুয়েশনটা আরো অনেক বেশি স্টেবিলাইজ করবে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পাই বন্ডিং বিটুইন দ্য মেটাল অ্যান্ড দ্য লিগ্যান্ড প্রোভাইডস এ সিম্পল রিজন ফর স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, যেটা কিন্তু ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারিনি। তাহলে আমরা যদি স্ট্রং ফিল্ড এন্ড অফ দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ সেটা যদি আমরা এক্সামিন করি, তাহলে দেখব যে সেখানে আমাদের যে লিগ্যান্ডগুলো রয়েছে, যেমন নাইট্রাইট আয়ন, সায়ানাইড আয়ন, কার্বন মনোক্সাইড, ফসফাইট, ফসফিন, তারা কিন্তু স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হিসেবে বিহেভ করছে বিকজ অফ দিস কাইন্ড অফ পাই interaction or pi back donation. So the ligands such as nitrite ion, cyanide ion, carbon monoxide, they will exert or simply will exert strong field
due to this type of pi interaction and at the strong field end of the spectrochemical series. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যে কমপ্লেক্স যত স্ট্রং পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ডে সে বিহেভ করে তার ক্ষেত্রে কিন্তু 10dq ভ্যালু অর ডেল্টা হাই হয় এবং সেটা তত স্পেকট্রোকেমিক্যাল সিরিজের হায়ার এন্ডে অবস্থান করে। এবং তবে এখানে একটা প্রশ্ন উঠতেই পারে যে সত্যি যে এই ধরনের কমপ্লেক্সে এই ধরনের পাই ইন্টারাকশন হচ্ছে কি করে বুঝবো, হোয়াট ইজ দ্য এক্সপেরিমেন্টাল এভিডেন্স। সেক্ষেত্রে আমরা ক্রিস্টালোগ্রাফিক ডাটা থেকে আমরা বলতে পারি যে যত এই পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে যত আমরা দেখেছি যে কার্বন অক্সাইডের পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল ইলেকট্রন যত ইনক্রিজ করবে, যেটা পাইসিমেট্রি অরবিটাল, সেখানে ইনক্রিজ করার সঙ্গে সঙ্গে সিও বন্ড লেংথ তত ইনক্রিজ করবে, বা এই ধরনের পাই ইন্টারাকশন যত মানে যত বেশি হবে তত মেটাল সিওর যে বন্ড লেংথ এমসি বন্ড লেংথ সেটা তত শর্টার হবে due to this kind of pi interaction. So আমরা যদি ক্রিস্টালোগ্রাফিক্যালি বন্ড লেংথটা ডিটারমাইন করতে পারি তাহলে সেখান থেকে আমরা এভিডেন্স পেতে পারি। আমরা দেখি যে সত্যি যে এই ধরনের মেটাল কার্বন বন্ড ডিস্টেন্সটা শর্টার in the metal carbonyl complexes as well as from the IR spectral data, সেখান থেকেও আমরা এর এভিডেন্স পেতে পারি। সেক্ষেত্রে সিও স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা ডিক্রিজ করবে, তার কারণ সেই বন্ড উইকার হচ্ছে। অন্যদিকে এমসি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে বিকজ দ্যাট বন্ড ইজ গেটার স্ট্রঙ্গার। সো সেটাও আমরা দেখতে পাই যে হচ্ছে, ফলত সেখান থেকে আমরা বুঝতে পারি যে সত্যি এই ধরনের এই কমপ্লেক্সগুলোতে পাই ইন্টারাকশন হচ্ছে এবং তার ফলত এই আমাদের 10dq বা ডেল্টা ভ্যালু তার ভ্যালুটা অল্টার হচ্ছে। সো আমরা তাহলে এখান থেকে আমরা যে পয়েন্টগুলো ক্রিস্টাল ফিল্ড থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারিনি, দ্যাট মিনস দ্য পজিশন অফ দ্য লিগ্যান্ড ইন দ্য স্পেকট্রোকেমিক্যাল সিরিজ আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমরা মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারছি। সো আমাদের আজকের মতো আমরা এখানেই থামবো। তো আমরা আজকে যেটা দেখলাম যে লিগ্যান্ড ফিল্ড থিওরি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে তার মলিকুলার পিকচার কিরকম হবে এবং এই লিগ্যান্ড ফিল্ড থিওরি ইন্ট্রোডাকশনের ফলে সেটা দিয়ে কি করে আমরা বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে পারছি। সো আমাদের লিগ্যান্ড ফিল্ড থিওরির পোর্শনটাও এখানেই শেষ। এর পরের দিন আমরা এই যে এই কমপ্লেক্সগুলো আমরা এতদিন ডিসকাস করছি, আমরা সেখানে তাদের যে স্পেকট্রাল প্যাটার্ন আমরা সেইগুলো একটুখানি বোঝার চেষ্টা করব। পরের দিন আমরা সেখান থেকে শুরু করব। সো আজকের মতো এখানেই শেষ।